হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ময়ূরী, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বেশ কিছুদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমার সি সেকশন ডেলিভারি এক্সপিরিয়েন্স। তো যখন ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি ভেবে নিয়েছিলাম যে আমি তোমাদের সাথে আজকের ভিডিওটাও শেয়ার করব। তো এতদিন সময় পাইনি, তো ফাইনালি আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি টপিকের ভিডিও বানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাকে নার্সিংহোম থেকে ডিসচার্জ দেওয়ার পর, মানে নার্সিংহোম থেকে আমি বাড়ি যাওয়ার পর আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, প্লাস কি কি ফলো করে আমি তাড়াতাড়ি রিকভার হতে পেরেছি, সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো যাদের আগামীতে সি সেকশন হতে চলেছে, আজকের এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে, কারণ আমি তোমাদের সাথে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো ফলো করে তোমরা ডেলিভারির পর খুব তাড়াতাড়ি রিকভার হতে পারবে। তো চলো স্টার্ট করি। তো নার্সিংহোমে যখন আমি ছিলাম, যখন আমাকে ডিসচার্জ দেওয়া হয়, নার্সিংহোম থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল যেন আমি 10-12 দিনের মতো ওই সেলাইয়ের যে জায়গাটা সেখানে যেন জল না লাগাই। তো এক কথায় স্নান বন্ধ। তো যখন নার্সিংহোমে ছিলাম আমাকে তো ওই আয়া মাসি সারা গায়ে স্পঞ্জ করিয়ে দিত, গাটা মুছিয়ে দিত। আর যখন আমাকে বাড়ি নিয়ে আসা হয়, বাড়ি আসার পর কিন্তু আমার মা আমার সারা গা মুছিয়ে স্পঞ্জ করে দিত। আমি মোটামুটি 10 থেকে 12 দিন আমাকে বলা হয়েছিল যেন স্নান না, মানে ঠিক করে ওই জায়গাটায় জল না লাগাই। আমি 15 দিনের বেশি স্নান করিনি, মানে ওই জায়গাটায় জল লাগাইনি, কাটা জায়গাটায় জল লাগাইনি। তো আমার একটু মনে মনে ডাউট ছিল, সেই ক্ষেত্রে আমি জলটা লাগাইনি। কারণ ঠান্ডার দিন, অ্যাকচুয়ালি আমার সি সেকশন হয়েছিল জানুয়ারি মাসে, আর ঠান্ডার সময় তো কাটা জায়গায় শুকাতে একটু বেশি সময় লাগে। তো সেই জন্য আমাকে বলা হয়েছিল 12 দিন স্নান না, মানে জল না লাগাতে। তো সেক্ষেত্রে আমি 15 দিন সেই জায়গাটা জল লাগাইনি, ভিজাইনি। আর আরেকটা কথা হচ্ছে, আমার যে সেলাইটা সেটা কাটা হয় 12 দিনের মাথায়। তো সেলাইটা কাটার পরেও কিন্তু আমি ওই জায়গায় সেরকম ভাবে জল লাগাইনি। তো আমাকে সেলাই কাটার পরেই ডাক্তার বলে দিয়েছিল তুমি বাড়ি গিয়ে ওই জায়গাটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিবে, তারপর মলম লাগাবে, বা তুমি এখন থেকে রেগুলার স্নান করতে পারো। তবু আমি বললাম যে আমি একটু টেনশনে ছিলাম, সেই জন্য আমি আরো 4-5 দিন বেশি জল লাগাইনি। তো এই হচ্ছে ব্যাপার। তারপর যখন আমার সেলাইটা আস্তে আস্তে একটু শুকানো স্টার্ট করে, মোটামুটি 13-14 দিনের মাথা থেকে সেলাইটা শুকানো স্টার্ট করে। তো তখন আমাকে যে ডাক্তার যে আমাকে ওই মেডিসিনটা দিয়েছিল, সেটা আমি সেলাই কাটার পর থেকেই লাগানো স্টার্ট করি। মেডিসিনটা ছিল নিওমাইসিন, বা অনেকে নিউস্প্রিন বলেও চেনে। তো আমাকে নিউস্প্রিন পাউডার আর নিউস্প্রিন মেডিসিনটাও দিয়েছিল। তো এটা এখন নিওমাইসিন নামেও পাওয়া যায়। অনেক ডাক্তার আবার টিবেট বা বেটাডাইন যে কোনো মলম এরকম সাজেস্ট করে। তো তোমাদের ডাক্তার তোমাদেরকে যে মলমটা ওখানে লাগানোর জন্য সাজেস্ট করছে সেটাই তোমরা লাগিও। তো আমাকে দিয়েছিল একটা পাউডার নিউস্প্রিন আর একটা মলম নিউস্প্রিন। তো এই দুটোই আমি ভালো করে পরিষ্কার করে কটন দিয়ে ভালো করে পরিষ্কার করে ওই কাটা জায়গাটা, তারপর সেখানে আমি মলমটা লাগাতাম। তো কাটা জায়গাটা পরিষ্কার করতাম উষ্ণ গরম জল দিয়ে, হালকা করে এরকম করে জাস্ট স্পঞ্জ করে এরকম করে পরিষ্কার করে নিতাম, তারপর মলমটা লাগিয়ে দিতাম। তো এই ছিল কাটা জায়গাটা। আস্তে আস্তে যখন শুকানো স্টার্ট করলো, তো এভাবেই কাটাটা আস্তে আস্তে শুকালো। মোটামুটি 15-16 দিনের মাথায় একদমই ভালো, মানে কিওর হয়ে যায়, শুকানোটা একদমই শুকিয়ে যায়, কাটাটা একদমই শুকিয়ে যায়। তো ডাক্তার তো আমাকে বলেছিল যে সাবান লাগাতে, কিন্তু আমি সাবান কিন্তু লাগাইনি। মোটামুটি 20-25 দিনের মতো কিন্তু আমি একদমই ওই জায়গায় সাবান লাগাইনি। তোমাদের ডাক্তার যদি তোমাকে সাবান লাগানোর কথা বলে, তো ডাক্তারের সাথে ভালো করে পরামর্শ নিয়ে তারপরেই সাবানটা ইউজ করো, এবং প্রথমেই তোমরা কোনো অ্যান্টিসেপটিক সাবানটা ইউজ করার চেষ্টা করো। যেমন ধরো ডেটল বা স্যাভলন এই জাতীয় সাবানটা ইউজ করো, কোনো রকম কোনো ওই কসমেটিক সাবানের পরিবর্তে। তো এই গেল একটা টপিক। এবার আসি আরেকটা টপিকে, এবার আসি 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে খাবার। যে আমাকে সি সেকশনের পরে যে ধরনের খাবারগুলো খেতে হয়েছিল সেগুলো হচ্ছে, একদমই যখন ডেলিভারি হয়, সি সেকশন হয়, তারপর যখন আমি নার্সিংহোমে ছিলাম, সেই নার্সিংহোমে থাকাকালীন কিন্তু আমাকে সকালবেলা ঘুমের থেকে উঠে একদম গরম জল খেতে দেওয়া হতো। গরম বলতে মানে চা যেরকম টাইপের হয় সেরকম ফু দিয়ে আমি গরম জল খেতাম। আমার ডাক্তারই সেরকম ভাবে জলটা খেতে বলেছিল। গরম জলটা খেলে কি হয়, আমাদের পেটের ভেতর যেগুলোর উপর এতক্ষণ টর্চার হয়েছে সেগুলো আস্তে আস্তে আবার নিজের জায়গায় আসে, সবকিছু নিজের জায়গায় সেটেল হয়, এবং যে ব্যথা বা ফোলা ভাবটা থাকে সেটাও কমে যায়। তো গরম জলটা মাস্ট, সেটা ঘুম থেকে উঠে আমাকে খেতে হতো। তারপর চা খেতাম, লাল চা দিত। তো এই খাওয়া দাওয়া করতাম। আর নার্সিংহোম থেকে আমাদের বাড়ির খাওয়া দাওয়া অ্যালাউ ছিল, সেই জন্য আমার মা, শাশুড়ি মায়েরা সবাই আমাকে একদম লঙ্কা ছাড়া, ঝাল মশলা, তেল ছাড়া একদম একটা পাতলা খিচুড়ি টাইপের করে নিয়ে যেত, বা সেদ্ধ ভাত এরকম করে নিয়ে খেতে দিত। তো সেটা গেল নার্সিংহোমের কথা। এবার বাড়িতে আসার পরে আমি কিন্তু নর্মাল ডায়েটই করি,
মানে একদমই ঝাল ছাড়া হালকা তেল মশলা দিয়ে জাস্ট মানে একটু সেদ্ধ সেদ্ধ টাইপের খাবারই খেতাম। যেহেতু আমাকে ডাক্তার বলেছিল যে একদম প্লেন খাবার খেতে, কোনো তেল মশলা ছাড়া খেতে, কারণ আমার বেবি তখন বেস্ট ফিট করে, আমার যদি গ্যাস অম্বল হয় তাহলে বেবিরও গ্যাস অম্বল হওয়ার চান্সেস আছে। তো আর পেট ব্যথা বা গ্যাস হলে সেলাইয়েরও একটা ব্যাপার আছে। তো সেই জন্য আমি একদম হালকা পাতলা খাবার খেতাম। শিং মাছের ঝোল, আমার ব্লগে তোমরা দেখেছো যে শিং মাছের ঝোল আমাকে আমার মা খাইয়ে দিত, জাস্ট গাজর এইসব দিয়ে, মানে পাতলা করে আলু দিয়ে পাতলা করে ঝোল করে দিত। তো এগুলোই আমার ডায়েটের মধ্যে ছিল। তাছাড়া এমনি আমি দুধ বা গ্যাস হয় এরকম টাইপের, ধরো ফুলকপি বা গ্যাস যে জাতীয় খাবারগুলো থেকে হয়, বিস্কুট টিস্কুট হাবিজাবি কেক টেক, এইসব আমি একদমই খেতাম না। ফাস্ট ফুডের মধ্যে আমি একদমই ফাস্ট ফুড খাওয়া বাদ দিয়েছিলাম সেই টাইমটা। মোটামুটি 1 মাস আমি একদম ফাস্ট ফুড খাইনি। মাহির যখন 2-3 মাস বয়স হয়ে যায় তখনও কিন্তু আমি একদম টক জাতীয় জিনিসটা খেতাম না। আর আরেকটা কথা হচ্ছে, টক জাতীয়, তেঁতুল জাতীয়, লেবু জাতীয় খাবার একদমই খাওয়া যাবে না, কারণ তখন সেলাইটা একদম কাঁচা থাকে। তো সেলাই পেকে যাওয়ার তো একটা চান্সেস থাকে। তাছাড়া যদি গ্যাস অম্বল হয়ে যায় তাহলে কিন্তু বেবিরও কষ্ট হবে, তার সাথে তোমাদেরও কষ্ট হবে। তো খাওয়া দাওয়াটা একটু মেনটেন করে খেলে তাড়াতাড়ি রিকভার হওয়ার চান্সেসটা থাকে। এবার আসি 3 নাম্বার টপিকে, সেটা হচ্ছে কোনো ভারী কাজ করা যাবে না। মানে যখন সি সেকশন হয়, সি সেকশন হওয়ার পর থেকে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন কোনো রকম ভারী কাজ তোমরা না করো। ধরো নিচু হয়ে বেবিকেই তুলে নিলে বা নিচু হয়ে কোনো একটা কাজ করলে যাতে তোমাদের পেটের মাসেলে টান পড়ে বা চাপ পড়ে, সেরকম কোনো কাজ কিন্তু করা যাবে না। আর যেমন ধরো কাপড়ের বালতি ওঠানো, বা মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, সংসারেরও কাজের কোনো শেষ নেই, সেই জন্যই বলছি যে ভারী কাজ একদমই কিন্তু করা যাবে না। যেগুলো তোমাদের মনে হচ্ছে যে এই কাজটা করতে গেলে আমার একটু পরিশ্রম হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, সেরকম কাজ একদমই করা যাবে না। অ্যাটলিস্ট 6 মাস তোমাদের এরকম ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। তার পাশাপাশি হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করা। এই 6 মাস কিন্তু তোমাদের সেরকম সিঁড়ি দিয়ে আপ ডাউন করাটা একদমই ঠিক না, কারণ তাতে পেটের মাসেলে প্রচন্ড পরিমাণ হচ্ছে টান পড়ে, চাপ পড়ে, এতে অনেক সমস্যা হতে পারে তোমাদের। যেমন ধরো ওপর দিক থেকে আমাদের সেলাইটা কিন্তু শুকিয়ে যায়, দেখতে দেখা যাচ্ছে ওপর দিক দিয়ে যে সেলাই শুকিয়ে গেছে, কিন্তু সেলাইয়ের ভেতরে কিন্তু অনেকগুলো সেলাই থাকে, অনেকগুলো লেয়ার কেটে কেটে তারপর সেলাই করা হয়। তো সেই ভেতরের লেয়ারগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যে শুকায়নি। তো সেই ক্ষেত্রে আমাদের 6 মাস ডাক্তার বলে যে মিনিমাম 6 মাস যেন আমরা কোনো ভারী কাজ না করি। এবার একটা কথা হচ্ছে যে আমরা কি করে বুঝবো যে ওটা ভারী কাজ আর এটা হালকা কাজ? আমরা কি করে বুঝবো যে এই ভারীটা কি আমরা নিতে পারবো কি নিতে পারবো না? অনেকে ভাবি এটা কোনো ব্যাপার না, এটা আমি নিয়ে নিতে পারবো, তো তখন আমরা নিয়ে নিই। কিভাবে বুঝবো যে কোনটা ভারী কাজ? তো এক্ষেত্রে আমি তোমাদের একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার বেবির ওয়েট যত, তার থেকে বেশি ভারী তোমরা উঠাবে না। তোমার বেবির ওয়েটের ওজনে তোমরা উঠাতে পারো জিনিসপত্র, কিন্তু বেবির থেকে ভারী কোনো কিছু তোমরা কিন্তু ক্যারি করবে না বা উঠাবে না, তাতে তোমাদের মাসেলে টান পড়তে পারে। এটা মানে ডাক্তাররাই বলে দেয় যে বেবির ওয়েট যত আছে তত ওয়েটেই শুধু তুমি উঠাতে পারবে, কিন্তু বেবির থেকে ভারী জিনিস তোমরা উঠাবে না। তো এই গেল আরেকটা পয়েন্ট। তো এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেলাইয়ের পেকে যাওয়া। তো অনেকের ক্ষেত্রেই এরকম হয় কি, নার্সিংহোম থেকে বাড়ি যাওয়ার পর, নার্সিংহোম থেকে আমাদের যখন ছুটি দেয় বাড়ি যাওয়ার পর, ওই সেলাইয়ের জায়গাটায় হালকা একটু ভেজা ভেজা বা পুচ পুচ এরকম টাইপের কিছু দেখা যায়। তখনই তোমরা দেখবে যে তোমাদের সেলাইয়ের জায়গাটা একটু ভেজা ভেজা কিংবা একটু রস একটু পুচ পুচ দেখা যাচ্ছে। তোমরা কিন্তু এই ব্যাপারটা একদম গাফিলতি করো না, সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করো। এটা কিন্তু ভবিষ্যতে অনেক প্রবলেম হতে পারে, সেলাই পেকে যেতে পারে, সেলাই ফেটে যেতে পারে, এবং এমনকি অনেক বড় সড়ো ক্ষতিও হয়ে যেতে পারে। তো সেই জন্য যখনই তোমরা দেখবে যে সেলাই একদম ঠিকঠাক নেই, একটু হলেও অল্প হলেও তোমাদের একটু অসুবিধা লাগছে, বা সেলাইয়ের জায়গা অনেক সময় খোঁচা খোঁচা লাগে বা সূচের মতো ফোটে, যদি এরকম মনে হয় তোমরা তোমাদের ডাক্তারের সাথে কিন্তু অবশ্যই কনসাল্ট করো। আরেকটা রেমেডি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি আমার নার্সিংহোম থেকে বাড়ি যাওয়ার পরই কিন্তু কাঁচা হলুদ খাওয়া স্টার্ট করেছিলাম। মানে সকালবেলা যখন গরম জলটা মা আমাকে দিত, সকালে যখন ওই উষ্ণ গরম জলটা আমি খেতাম, তার সঙ্গে কিন্তু এই এতটুকু মতো কাঁচা হলুদ আমি চিবিয়ে খেয়ে নিতাম। কাঁচা হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক থাকে, যেটা আমাদের ওই কাটার জায়গাটাকে শুকাতে কিন্তু সাহায্য করে, তাড়াতাড়ি হিল করতে সাহায্য করে। তো সেই জন্য কাঁচা হলুদটা আমি খেতাম। তোমাদের যাদের সি সেকশন হবে তোমরা কিন্তু অবশ্যই কাঁচা হলুদটা খেয়েও সকালে খালি পেটে, তাহলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি রিকভারি হওয়ার চান্সেসটা থাকে। তো আর এছাড়াও
অনেকেই বলে যে কালো জিরা খাওয়াতে, তো আমিও কালো জিরা খেয়েছিলাম, কালো জিরা বাটা বা কালো জিরার তরকারি। তো এগুলো খেয়ে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি রিকভার আমি করতে পেরেছি। কালো জিরাতে আমাদের ব্যথাটা যেটা এটা অনেকটাই কমে যায়। তাছাড়াও বেবির ব্রেস্ট ফিডের ব্রেস্ট মিল্কের কিন্তু সাপ্লাইটা অনেক বেড়ে যায়। এদিকে একটা পয়েন্ট আছে, আবার আমাদের সি সেকশনের যেটা সেলাইয়ের কাটাটা বা কাটার ব্যথা কিংবা কাটাটাও দ্রুত হিল করতে কিন্তু কালো জিরা খুব ভালো একটা কাজ করে। তো এই এই হোম রেমেডিস গুলো তোমরা ট্রাই করতে পারো। তো এই ছিল আজকে আমার এই সি সেকশন আফটার সি সেকশনের এক্সপিরিয়েন্স, যে আমার আফটার সি সেকশন কেমন ছিল, কেমন গেল, আর আমি কি কি টিপস এন্ড ট্রিক্স ফলো করে দ্রুত রিকভারি হতে পেরেছি। তো এই ছিল আজকের আমার ছোট একটা ভিডিও অ্যাবাউট আফটার সি সেকশন এক্সপিরিয়েন্স। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আমার ডেলিভারির পরের অভিজ্ঞতাটা। আর যারা যারা নতুন মা হতে চলেছে, তাদের সি সেকশন হতে চলেছে, তারা আশা করছি আমার ভিডিওটা থেকে কিছু হলেও অভিজ্ঞতা অর্জন করতে পেরেছো, কিছু হলেও তোমাদের লাভ হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের কোনো কোয়েরি থাকলে সেটাও কমেন্ট ডাউন করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো যারা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।